আজ আমরা বাংলার সেন রাজবংশ নিয়ে কথা বলবো। একটা দারুণ সময়, যখন দক্ষিণ ভারত থেকে আসা একটা পরিবার এখানে শুধু শাসনই করেনি। হ্যাঁ, শুধু শাসন না, প্রথমবারের মতো এই বিশাল বৈচিত্র্যপূর্ণ বাংলাকে এক ছাতার তলায় এনেছিল। ঠিক। তো আজকের আলোচনায় আমরা এই সেন বংশের উত্থান, তাদের মূল শাসকেরা, সাংস্কৃতিক অবদান, আবার কিছু বিতর্ক, এই সব নিয়ে কথা বলবো। একদম। পালদের পরে সেনরাই কিন্তু বাংলার শেষ বড় হিন্দু রাজবংশ। তাদের গল্পটা বেশ নাটকীয়ও বটে। দেখা যাক তাম্রশাসন বা সাহিত্য থেকে আমরা কি জানতে পারি। চলুন শুরু করি। এদের উৎসটা তো ঠিক বাংলা ছিল না, তাই না? না না, সেনদের আসল শিকড় ছিল দক্ষিণ ভারতে, কর্ণাটক অঞ্চলে। ওরা পরিচিত ছিলেন ব্রহ্মক্ষত্রিয় হিসাবে। ব্রহ্মক্ষত্রিয়, এটা একটু বলবেন? ব্রাহ্মণ হয়েও যোদ্ধা, এরকম? হ্যাঁ, ঠিক ধরেছেন। জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু পেশায় বা পরিচিতিতে যোদ্ধা বা শাসক। তখনকার সমাজের জন্য এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? আর এটা সত্যি ভাবার মতো যে এত দূর থেকে আসে কিভাবে একটা পরিবার শুধু টিকে গেল, তাই না? একটা গোটা অঞ্চলকে একজোট করল। ঠিক। আর এর পেছনে বেশ কিছু প্রমাণও আছে। ধরুন দেওপাড়া প্রশস্তি বা অন্যান্য তাম্র শাসন, তামার পাতে লেখা তখনকার দিনের দলিল আর কি, সেগুলোর থেকেই আমরা ওদের যাত্রার একটা ছবি পাই। আচ্ছা। দেওপাড়া প্রশস্তিতে যেমন উল্লেখ আছে, এই বংশের প্রথম যার নাম পাওয়া যায়, সামন্ত সেন, তিনি কর্ণাটকেরই এক যোদ্ধা পরিবারের লোক ছিলেন। ওখানে সম্ভবত যুদ্ধটুদ্ধর পরে শেষ বয়সে বাংলায় আসেন, গঙ্গার ধারে বসতি করেন। তার উনি কিন্তু রাজা হিসেবে আসেননি? না না, শুরুতে উনি শাসক ছিলেন না, হয়তো একজন সম্মানিত ব্যক্তি হিসেবে এসেছিলেন। বেশ। তো সামন্ত সেন তাহলে একরকম ভিত পাতলেন। এরপর ক্ষমতায় আসার পথে প্রথম গুরুত্বপূর্ণ নাম তো তার ছেলে হেমন্ত সেন। হ্যাঁ, হেমন্ত সেনকেই আমরা বাংলায় সেন বংশের প্রথম শাসক বলতে পারি। ওনার সময়টা কেমন ছিল? তখন তো পাল সাম্রাজ্য শেষের দিকে। ঠিক ধরেছেন, সময়টা খুব গুরুত্বপূর্ণ। পাল সাম্রাজ্য তখন বেশ দুর্বল হয়ে পড়েছে, কেন্দ্রীয় শাসনটা তেমন জোরদার নেই। আর সামন্ত রাজারা বিদ্রোহ করছেন। একদম। ছোট ছোট শাসকেরা, পালদের অধীনে যারা ছিলেন, তারা বেশ মাথাচাড়া দিচ্ছেন। বাংলায় একটা ক্ষমতার শূন্যস্থান তৈরি হচ্ছে আর কি। এই সুযোগটাই কি হেমন্ত সেন কাজে লাগালেন? সম্ভবত তাই। মনে করা হয় তিনি পালদের এই দুর্বলতার সুযোগেই রাঢ় অঞ্চলে, আজকের পশ্চিমবঙ্গের একটা বড় অংশে, নিজের একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। ওনার সময়ের কি কোনো লিপি বা মুদ্রা পাওয়া গেছে? সরাসরি ওনার সময়ের কিছু পাওয়া যায়নি, কিন্তু পরে ওনার ছেলে বা নাতিদের সময়ে যে তাম্র শাসনগুলো পাওয়া গেছে, সেখানে ওনাকে মহারাজাধিরাজ বলা হয়েছে। তার বেশ বড় উপাধি, রাজাদের রাজা। হ্যাঁ, তাই মনে হয় উনি হয়তো প্রথমে কারোর অধীনে সামন্ত ছিলেন, কিন্তু পরে একাদশ শতকের মাঝামাঝি বা শেষের দিকে স্বাধীনতা ঘোষণা করে বেশ শক্তিশালী হয়ে উঠেছিলেন। বেশ ইন্টারেস্টিং। হেমন্ত সেন পথটা তৈরি করলেন, কিন্তু সেন বংশের আসল প্রতিষ্ঠাতা বা স্থপতি তো বলা হয় তার ছেলে বিজয় সেনকে। একদম তাই। বিজয় সেন নিঃসন্দেহে এই বংশের সবচেয়ে প্রভাবশালী শাসক। প্রকৃত প্রতিষ্ঠাতা তাঁকেই বলা হয়। উনিও কি শুরুটা সামন্ত হিসেবেই করেছিলেন? হ্যাঁ, মনে করা হয় উনিও বাবার মতোই প্রথমে পালদের অধীনে রাঢ় অঞ্চলের একজন সামন্ত শাসক ছিলেন। এমনকি এমনও শোনা যায় যে পাল রাজা রামপাল যখন কৈবর্ত বিদ্রোহ দমন করছিলেন, বিজয় সেন নাকি তাকে সাহায্যও করেছিলেন। ও, তার উনি একসময় পালদের বৃত্তের ভেতরই ছিলেন। খুব সম্ভবত। আর এই অভিজ্ঞতাটাই হয়তো ওকে পরে সাহায্য করেছিলেন। পালদের শক্তি, দুর্বলতা সবটাই খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। আর বিজয় সেন ছিলেন অসম্ভব বুদ্ধিমান আর রণকুশলী। সেটা কিভাবে বোঝা যায়? দেখুন, উনি শুধু পালদের শেষমেশ হারিয়ে তাদের রাজধানী গৌড় দখল করলেন তাই নয়, উনি পূর্ববঙ্গেও নজর দিলেন। বিক্রমপুর থেকে তৎকালীন শক্তিশালী বর্মণ শাসকদেরও কিন্তু উনিই বিতাড়িত করেন। তার একই সঙ্গে পশ্চিমবাংলা আর পূর্ববাংলা দুই জায়গাতেই নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করছিলেন। ঠিক। আর এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব। বঙ্গ, রাঢ়, গৌড়, এই প্রায় পুরো বাংলা অঞ্চলকেই তিনি প্রথমবার একটা একক শাসনের ছাতার তলায় নিয়ে আসেন। এটা তো বিরাট ব্যাপার। আর উনি কতদিন রাজত্ব করেছিলেন? প্রায় ৬২ বছর।
আনুমানিক 1098 থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভাবুন একবার। বাহ, ৬২ বছর, মানে একটা স্থিতিশীল শাসন দিয়েছিলেন বলতে হবে। নিশ্চয়ই। এই দীর্ঘ সময় ধরে শাসন করার ফলে বাংলায় একটা স্থিতি এসেছিল, যা আগে সেভাবে দেখা যায়নি। যুদ্ধ জয়ের পাশাপাশি উনি কিন্তু রাজ্য শাসনেও মনোযোগ দিয়েছিলেন। ওনার শাসন সম্পর্কে আর কি জানা যায়? উনি কি ধার্মিক ছিলেন? উনি নিজে শিবের উপাসক ছিলেন, মানে শৈব, কিন্তু অন্য ধর্মের প্রতিও বিদ্বেষ ছিল বলে জানা যায় না। ব্রাহ্মণদের খুব সম্মান করতেন, পৃষ্ঠপোষকতা করতেন। আচ্ছা। ওনার প্রশাসনিক দক্ষতার একটা ভালো উদাহরণ হল ব্যারাকপুর তাম্রশাসন। ওটা ওনার রাজত্বের ৩২তম বছরে জারি করা। ওহ, তাতে কিসের উল্লেখ আছে? ওখানে বলা আছে রানী বিলাসদেবীর নামে চন্দ্রগ্রহণের সময় বৈদিক যজ্ঞ করে ব্রাহ্মণদের জমি দান করা হচ্ছে। এটা থেকে বোঝা যায় ওনার প্রশাসন কতটা গোছানো ছিল, আর ধর্মীয় আচার অনুষ্ঠানেও তার আস্থা ছিল। সত্যি দারুণ ব্যাপার। শুধু তাই না, তখনকার বিখ্যাত কবি শ্রীহর্ষ তিনি বিজয় সেনের শৌরবীর্য নিয়ে বিজয় প্রশস্তি নামে একটা প্রশংসা কাব্যও লিখেছিলেন। অসাধারণ। কর্ণাটক থেকে এসে বাংলার মতো একটা জায়গায় এত বছর ধরে সফলভাবে শাসন করা আর তাকে প্রথমবার একজোট করা বিজয় সেনের কৃতিত্ব সত্যি বিশাল। ওনার হাত ধরেই তো সেন বংশ বাংলার প্রধান শক্তি হয়ে উঠল। একদম। পরবর্তী সেন রাজাদের জন্য একটা শক্ত ভিত তিনিই তৈরি করে দিয়ে গেছিলেন। তো বিজয় সেনের ছেলে বল্লাল সেন সিংহাসনে বসলেন। ওরও কিছু সামরিক সাফল্য ছিল বইকি, পালদের শেষ দিকে কোণঠাসা করা বা মিথিলা জয়, কিন্তু ইতিহাসে ওর পরিচিতিটা মানে অন্য জায়গায়। লেখক আর পণ্ডিত হিসেবে, তাই তো? একদম, একজন স্কলার রুলার যাকে বলে। যেমন ধরুন, দুটো বিখ্যাত বইয়ের কথা আমরা জানি, দানসাগর আর অদ্ভুত সাগর। হ্যাঁ, দানসাগর তো বিভিন্ন রকম দান নিয়ে একটা বিরাট কাজ। সালটা ছিল 1168 খ্রিস্টাব্দ। আর অদ্ভুত সাগর, ওটা বোধহয় শেষ করে যেতে পারেননি। না, ওটা শকুন বা লক্ষণ বিচার নিয়ে 1169-এ শুরু করেছিলেন, কিন্তু মানে অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু বল্লাল সেনের নামের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে কোনটা বলুন তো? ওই কুলীন প্রথা। ঠিক। সাধারণভাবে এটাই মনে করা হয় যে উনি এই ব্রাহ্মণ আর কায়স্থদের মধ্যে একটা সোশ্যাল স্ট্রাকচার, মানে কৌলিন্য মর্যাদা, বিশেষ করে বিয়ের রীতি, হাইপারগ্যামি যাকে বলে, উঁচু ঘরে মেয়ের বিয়ে দেওয়া, এই সবার। হ্যাঁ, এগুলো উনিই চালু করেন। কিন্তু এখানেই তো একটা বড় কিন্তু আছে, তাই না? মানে যেটা সাধারণভাবে লোকে বিশ্বাস করে সেটার সাথে ঐতিহাসিক তথ্য প্রমাণের একটা ফারাক দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাটাতেই বিতর্কটা। দেখুন, যে বইগুলোর ওপর ভিত্তি করে এই কথাটা বলা হয়, মানে কুলগ্রন্থ বা কুলাচার্য গ্রন্থ, সেগুলো লেখা হয়েছে বল্লাল সেনের মারা যাওয়ারও প্রায় 500-600 বছর পরে। ওহ, অনেকটা গ্যাপ তো। হ্যাঁ, আর এগুলোর ঐতিহাসিক অথেন্টিসিটি নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে। অনেক অসঙ্গতি, মানে ইনকনসিস্টেন্সি পাওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হল বল্লাল সেনের নিজের সময়ের কোনো লিপিতে, মানে ধরুন শিলালিপি বা তাম্রশাসনে, এই কুলীন প্রথার কোনো উল্লেখই নেই। এটা কিন্তু বেশ স্ট্রাইকিং। একদম। এই সমসাময়িক প্রমাণের অভাবটা খুব সিগনিফিক্যান্ট। এখান থেকে একটা সম্ভাবনা তৈরি হয় যে হতে পারে অনেক পরে এই প্রথাটাকে একটা পুরনো ঐতিহ্য বা সামাজিক বৈধতা দেওয়ার জন্য বল্লাল সেনের মতো একজন বিখ্যাত রাজার নাম এর সাথে জুড়ে দেওয়া হয়েছে। এটা হতেই পারে। আসলে যে কোনো ঐতিহাসিক তথ্য যাচাই করার সময় সোর্স ক্রিটিসিজমটা যে কতটা দরকারি, এটা তারই একটা উদাহরণ। অবশ্যই। উৎসের সময়কাল, নির্ভরযোগ্যতা, এগুলো দেখতেই হবে। আচ্ছা, বল্লাল সেনের সাথে তো আর একটা জায়গার নাম খুব জড়িয়ে আছে, বল্লাল ঢিপি, মায়াপুর বা নবদ্বীপের কাছে। এর গুরুত্বটা কি? বল্লাল ঢিপি, হ্যাঁ, এটা সত্যিই একটা রহস্যময় জায়গা। ওখানে দশম-দ্বাদশ শতাব্দীর বেশ বড় বড় ইটের স্থাপত্য পাওয়া গেছে। আচ্ছা। এখন প্রশ্ন হলো, এটা কি? কেউ কেউ মনে করেন এটাই হয়তো সেনদের রাজধানী ছিল, বিজয়পুর। আবার অনেকে ভাবেন এটা আসলে একটা পুরনো বৌদ্ধস্তূপ বা বিহার হতে পারে, অনেকটা পাহাড়পুর বা বিক্রমশিলার মতো দেখতে। তার মানে সেন আমলের আগেও ওখানে কিছু ছিল? সেটাই তো ইঙ্গিত দেয়। মানে বাংলার ইতিহাসের যে বিভিন্ন স্তর, সেটা তুলে ধরে। হয়তো সেন যুগের হিন্দু কার্যকলাপের নিচেই বৌদ্ধ সংস্কৃতির একটা জোরালো অস্তিত্ব ছিল। খনন কাজ তো এখনও চলছে, দেখা যাক কি বেরোয়। এটা সেন যুগ নিয়ে আমাদের ধারণাকে কিন্তু বদলে দিতে পারে। তার মানে সেন যুগ মানেই যে শুধু হিন্দু ধর্মের উত্থান আর বৌদ্ধ ধর্মের পতন, ব্যাপারটা অত সরল নয়। আচ্ছা, এবার যদি আমরা বল্লাল সেনের ছেলে
লক্ষণ সেনের দিকে তাকাই, তার সময়কালটা কেমন ছিল? একদিকে যেমন যুদ্ধ জয়ের কথা শুনি, আবার সংস্কৃতির কথাও তো খুব শোনা যায়। লক্ষণ সেন নিঃসন্দেহে সেন বংশের একজন খুব গুরুত্বপূর্ণ শাসক। মনে করা হয় সিংহাসনে বসার আগে বা প্রথম দিকে উনি গৌড়, কাশী, কামরূপ, কলিঙ্গ এই অঞ্চলগুলো জয় করেছিলেন, মানে প্রাথমিকভাবে বেশ সফল যোদ্ধা ছিলেন। কিন্তু ওন রাজত্বের আসল হাইলাইট বোধহয় ওন রাজসভা, তাই না? ওই পঞ্চরত্নের ব্যাপারটা। এক্স্যাক্টলি। ওনার সভা 5 জন বিখ্যাত কবি দিয়ে সাজানো ছিল, যিনি পঞ্চরত্ন বলা হয়। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত অবশ্যই জয়দেব। গীতগোবিন্দের রচয়িতা। হ্যাঁ, যার গীতগোবিন্দ পরে ভক্তি আন্দোলনকে অসম্ভব প্রভাবিত করেছিল। এছাড়াও ছিলেন ধোঁই, মানে পবনদূতের লেখক, গোবর্ধন, সারণ, উমাপতিধর। এরা সবাই ছিলেন দিকপাল। আর লক্ষ্মণ সেন নিজেও তো পণ্ডিত ছিলেন, বাবার অসমাপ্ত কাজটা শেষ করেন। হ্যাঁ, ওই অদ্ভুত সাগর গ্রন্থটা উনি সম্পূর্ণ করেন। সুতরাং সব মিলিয়ে সাহিত্য সংস্কৃতির দিক থেকে এটা দারুণ সময় ছিল, একটা পিক টাইম বলা যায়। কিন্তু এই যে এত সাংস্কৃতিক উন্নতি, এর পাশাপাশি তো মনে হয় সাম্রাজ্যের ভিতটা নড়বড়ে হতে শুরু করেছিল। শেষের দিকে দুর্বলতার লক্ষণ দেখা যায়। হ্যাঁ, দুর্ভাগ্যবশত সেটাই সত্যি। একটা ধারণা প্রচলিত আছে যে লক্ষ্মণ সেন বেশ অনেকটা বয়সে সিংহাসনে বসেন। তো সম্ভবত বার্ধক্যের কারণে হোক বা অন্য কোনো কারণে প্রশাসনিক দিক থেকে একটা শিথিলতা এসেছিল। আচ্ছা। রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট ছোট সর্দার বা স্থানীয় শাসকরা মাথাচাড়া দিয়ে উঠছিল, ফলে সেন্ট্রাল অথরিটি দুর্বল হয়ে পড়ে। সাম্রাজ্যের যে একটা বাঁধনি ছিল সেটা কমতে থাকে। আর এই ভেতরে দুর্বলতার সুযোগ নিয়েই কি বাইরের আক্রমণটা আসে, মানে বখতিয়ার খলজির আক্রমণ? খুব সম্ভবত সেটাই হয়েছিল। আনুমানিক 1197 খ্রিস্টাব্দ নাগাদ তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন, এবং সেটা ছিল খুবই অতর্কিত একটা আক্রমণ। মানে লক্ষণ সেন একদম প্রস্তুত ছিলেন না? মনে হয় না। উনি পরাজিত হন। এই পরাজয়ের পরেই কি সিংহাসন শেষ হয়ে গেল? ঠিক সরাসরি নয়। লক্ষণ সেন নদিয়া থেকে পূর্ববঙ্গে, মানে আজকের বাংলাদেশের দিকে চলে যান। সেখান থেকেও আরও কিছুদিন শাসন চালিয়েছিলেন, কিন্তু বাংলায়, বিশেষ করে পশ্চিম আর উত্তরবঙ্গে সেনদের ক্ষমতা একরকম শেষই হয়ে যায়। বিজয় সেন যে একীভূত বাংলা গড়ে তুলেছিলেন সেটা ভেঙে গেল। লক্ষণ সেনের পর তার ছেলেরা বিশ্বরূপ সেন আর কেশব সেন পূর্ববঙ্গে শাসন ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু সেটা খুব বেশি দিন টেকেনি। মোটামুটি 1230 খ্রিস্টাব্দের পর সেন বংশের কথা সেভাবে ইতিহাসে পাওয়া যায় না। সব মিলিয়ে দেখলে সেন শাসনের প্রভাবটা কেমন ছিল বাংলার উপর? সেন স্থাপত্য কি পালদের থেকে খুব আলাদা ছিল, নাকি একটা ধারাবাহিকতা ছিল? দেখুন, একটা কন্টিনিউটি তো ছিলই। মানে পাল স্থাপত্য থেকে অনেক কিছুই তারা নিয়েছিলেন। তবে হ্যাঁ, তাদের সময়ে হিন্দু মন্দির আর মঠ বানানোর উপর জোরটা অনেক বেড়ে যায়। এটা কি তাদের ধর্মীয় পরিচয়ের কারণে? হ্যাঁ, সেটাই তো মনে হয়। তাদের যে পৃষ্ঠপোষকতা, সেটা হিন্দু ধর্মের দিকেই বেশি ছিল। এই সময়ের কোনো স্থাপত্যের উদাহরণ কি টিকে আছে, বা অন্তত লোকমুখে প্রচলিত? সরাসরি হয়তো খুব বেশি নেই, তবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের যে প্রতিষ্ঠার গল্প, সেটা কিন্তু সেনদের সাথেই যুক্ত করা হয়। মানে এখনকার মন্দিরটা অনেক পরের হলেও এই ঐতিহ্যটা রয়ে গেছে। ও আচ্ছা, এটা হয়তো তাদের সেই সময়ের হিন্দু ধর্মকেন্দ্রিক পৃষ্ঠপোষকতার একটা ইঙ্গিত দেয়। একদম। তবে স্থাপত্যের চেয়েও আমার মনে হয় তাদের মুদ্রা ব্যবস্থাটা আরও বেশি অবাক করার মতো। তাই নাকি? মুদ্রার ক্ষেত্রে আবার কি বিশেষত্ব ছিল? ব্যাপারটা হলো, সেনযুগের লেখাতে রূপোর মুদ্রার কথা পাওয়া যায়। এ ধরুন পুরাণ বা দ্রম্য এই নামগুলো আছে। কিন্তু মজার ব্যাপার হলো, বাস্তবে এই ধাতব মুদ্রার ব্যবহার ছিল খুব কম। বলেন কি? তাহলে বিনিময়ে চলত কি দিয়ে? চলত মূলত কড়ি দিয়ে, যাকে বলা হতো কপর্দক। কড়ি দিয়ে প্রধান বিনিময় মাধ্যম? আচ্ছা, কোনো ধারণা আছে এর বিনিময় হার কেমন ছিল, মানে রূপোর সঙ্গে কড়ির? হ্যাঁ, কিছু সূত্র বলছে একটা রূপোর মুদ্রার দাম ছিল প্রায় 1280 কড়ি। 1280 কড়ি? ভাবা যায়। হ্যাঁ, মানে বোঝাই যাচ্ছে যে অন্যটা জীবনে ছোটখাটো লেনদেনের জন্য কড়িই ছিল ভরসা। তার মানে অর্থনীতিটা কি মূলত স্থানীয় বাজার আর কৃষিকেন্দ্রিক ছিল, যেখানে হয়তো দামি ধাতব মুদ্রার অতটা প্রয়োজনই পড়ত না? আসলেও তাই মনে হয়। বড় বাণিজ্য হয়তো অন্যভাবে হতো, বা তার পরিধি সীমিত ছিল। আচ্ছা, এই যে অর্থনৈতিক ছবিটা, এর সাথে তাদের ধর্মীয় পরিবর্তনের কোনো যোগসূত্র কি দেখা যায়? ঠিক,
পাল আমলে তো বৌদ্ধ ধর্মের বেশ রমরমা ছিল, সেন আমলে তো উল্টোটা হলো, তাই না? হিন্দু ধর্মের দিকে ঝোঁক বাড়ল। হ্যাঁ, এটা একটা বেশ বড়সড় পরিবর্তন। সেন যুগকে তো শাস্ত্রীয় বা সনাতন হিন্দু ধর্মের একটা পুনরুত্থান বা একত্রীকরণের সময় বলা হয়। তার মানে পাল আমলের মতো বৌদ্ধ ধর্ম আর রাজকীয় পৃষ্ঠপোষকতা পায়নি। প্রায় বন্ধই হয়ে গিয়েছিল বলা চলে। ফলে বৌদ্ধ ধর্মের প্রভাবও স্বাভাবিকভাবে কমতে শুরু করে। এর ফলে কি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর কোনো চাপ সৃষ্টি হয়েছিল? মানে তারা কি কোণঠাসা হয়ে পড়েছিলেন? এমনটা ভাবার কারণ আছে। কিছু সূত্র থেকে মনে হয় এই সময়ে অনেক বৌদ্ধ পণ্ডিত বা সাধারণ মানুষও পার্শ্ববর্তী অঞ্চলে চলে যেতে শুরু করেন, ধরুন নেপাল, তিব্বত বা দক্ষিণ পূর্ব এশিয়ায়। ও, আর তারপর বক্তিয়ার খিলজির আক্রমণ, বিশেষ করে নালন্দা, বিক্রমশিলার মতো বড় বড় বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রগুলো যখন ধ্বংস হল, সেটা তো বৌদ্ধ ধর্মের ওপর একটা বিরাট আঘাত ছিল। খুবই দুঃখজনক পরিণতি। আচ্ছা, এই যে এত বড় রাজ্য তারা চালাতেন, কি করে? প্রশাসনিক কাঠামোটা কেমন ছিল? পালদের মতোই? কাঠামোটা মূলত পালদের থেকেই নেওয়া। ওই যে ভুক্তি, মণ্ডল, এই ভাগগুলো ছিল। তবে মনে হয় সেন আমলে প্রশাসনিক স্তরে কিছু বদল এসেছিল। যেমন? হয়তো ছোট এককগুলোর, মানে ধরুন বিষয় বা খণ্ডল, এগুলোর গুরুত্ব বেড়েছিল। কিছু নতুন পদের কথাও জানা যায়। আর প্রশাসনে কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো হিন্দু রাষ্ট্রনীতির প্রভাব দেখা যায়। বেশ, সব মিলিয়ে যদি দেখি, সেনদের উত্তরাধিকার বলতে আমরা ঠিক কি বুঝব? বাংলাকে এক জায়গায় আনাটাই কি প্রধান? সেটা তো অবশ্যই একটা বিরাট ব্যাপার। বিশেষ করে বিজয় সেনের কথা তো বললামই। কিন্তু শুধু রাজনৈতিক একীকরণ নয়, সাংস্কৃতিক অবদানও নিশ্চয়ই ছিল। একদম। যেমন ধরুন লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেবের গীতগোবিন্দ, এটা তো বাংলা তথা ভারতীয় সাহিত্যের একটা মাইলফলক। ঠিক। আবার ধরুন বল্লাল সেনের সঙ্গে কুলীন প্রথার যে ধারণাটা জুড়ে আছে, যদিও এর সমসাময়িক পাথুরি প্রমাণ কিন্তু সেন যুগে মেলেনি। এগুলো পরের যুগের কুলজি গ্রন্থে পাওয়া যায়। ওহ, আচ্ছা। তার মানে ইতিহাস কিভাবে পরে তৈরি হয় বা ব্যাখ্যা বদলায়, এটাও একটা দিক। ঠিক তাই। সেন যুগ নিয়ে তাই অনেক কিছুই নতুন করে ভাবার অবকাশ আছে। মানে রাজনৈতিক পতন বা সামরিক শক্তি কমে যাওয়ার পরেও একটা রাজবংশের আসল উত্তরাধিকার কোথায় থাকে? তাদের সংস্কৃতিতে, সাহিত্যে নাকি প্রশাসনিক কাঠামোতে? এটা একটা ভাবার মতো প্রশ্ন বটে। একদম। আর কে বলতে পারে, ভবিষ্যতে হয়তো বল্লাল ঢিপির মতো কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ সেন যুগ নিয়ে আমাদের আজকের ধারণাকেও আবার নতুন করে ভাবতে বাধ্য করবে। দারুণ একটা দিক তুলে ধরলেন। ইতিহাস যে সত্যিই একটা নিরন্তর পথচলা আর আবিষ্কারের বিষয়, তা সেন যুগ নিয়ে এই আলোচনাটা আরও একবার মনে করিয়ে দিল।